আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আজকের ভিডিওতে আমার দুটো পার্ট থাকবে। একটা থাকবে আন্তর্জাতিক খবর, পাশাপাশি থাকবে বাংলাদেশের মক্কা চুক্তি যোগ দেয়া নিয়ে ভারত এবং বাংলাদেশের মিডিয়া নেপথ্যে কি করছে, ভারতের ইশারায় বাংলাদেশের কোন কোন গণমাধ্যম নতুন মিশনে মাঠে নেমেছে, পাশাপাশি বাংলাদেশের একজন তরুণ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তাকে কিভাবে মন্ত্রী পরিষদ থেকে আউট করা যায় সেই বিষয়ে বাংলাদেশের তথাকথিত কিছু গণমাধ্যম কিভাবে মাঠে নামছে, কি কি ধরনের ষড়যন্ত্র করছে, সেই বিষয়গুলো আজকের আলোচনায় রাখবো। প্রথমেই আমি সংক্ষিপ্তভাবে আন্তর্জাতিক খবরগুলো দেব, তারপর চলে আসবো বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়, আমার কাছে থাকা সর্বশেষ তথ্যগুলো। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, হঠাৎ করে রাশিয়ার মাটিতে মার্কিন এক ভয়ঙ্কর বিমান অবতরণ করলো। পুরো পৃথিবীর চোখ আটকে গেল, কি ঘটতে যাচ্ছে রাশিয়ায়। কিছু সূত্র দাবি করছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে সিআই প্রধান তিনি রাশিয়া সফরে গেছেন। বলা হচ্ছে যে রেড ক্লিফের সিআই প্রধান রাশিয়ার রাজধানী মস্কোতে তার বিশেষ বার্তা বহন করে এসছেন। রাশিয়ার রাজধানী রেড ক্লিফের অঘোষিত সফরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমি শুধু এইটুকু বলতে পারি যে বিশেষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে যোগাযোগ হয়েছিল এবং মার্কিন বিমান বাহিনীর একটি C-17A গ্লোবমাস্টার 3 বিমান মঙ্গলবার লাতভিয়ার রাজধানী রিগা থেকে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে উড়ে আসে। বিমানটি দুদিন আগে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজের নিকটবর্তী ক্যাম্প স্প্রিং থেকে সেখানে পৌঁছেছিল। এটা হলো পেসকভের একটি বক্তব্য। সিআই প্রধান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাক্ষাৎ হয়নি এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আলোচিত বিষয়গুলোর বিশদ বিবরণ দিতে তিনি অস্বীকৃতি জানান। অর্থাৎ এখানে রাশিয়া একটা গোপনীয়তা রক্ষা করছে, কিন্তু কিছু তথ্য বলছে যে সিআই প্রধানের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে। সেখানে যে তথ্যগুলো আসছে যে সিআই প্রধান র্যাডক্লিফ তিনি ভ্লাদিমির পুতিনকে বলছেন, আপনি ইউক্রেনে হামলা বন্ধ করেন। আর ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আমেরিকার উদ্দেশ্যে যে বার্তাটি র্যাডক্লিফের মাধ্যমে গেছে সেটি হলো যে তোমরা মানে আমেরিকা বা ইউরোপ ইউক্রেনকে সাহায্য বন্ধ করো। যদি তোমরা সাহায্য বন্ধ না করো, যদি যুক্তরাজ্য মানে ব্রিটেন তার অস্ত্র সরবরাহ বন্ধ না করে ইউক্রেনে, আমাদের নেক্সট আক্রমণ হতে যাচ্ছে ব্রিটেনে অর্থাৎ যুক্তরাজ্যে। যখন ভ্লাদিমির পুতিন এই কথাটি বললেন তখন সিআইএ প্রধান বললেন, যদি রাশিয়া কোন ন্যাটোভুক্ত দেশে হামলা করে অর্থাৎ যুক্তরাজ্যে হামলা করে বসে, তাহলে আমেরিকা বাধ্য হবে এই যুদ্ধে নিজেকে জড়াতে। আমেরিকা বাধ্য হবে, অর্থাৎ আমেরিকা চাইছে না কিন্তু আমেরিকা বাধ্য হবে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী। পাশাপাশি ভ্লাদিমির পুতিন সিআই প্রধানকে বললেন, আমার সকল মিসাইল প্রস্তুত আছে তোমাদের দিকে এবং ইউরোপের দিকে। যদি তোমরা ইউক্রেনে তোমাদের সহযোগিতা বন্ধ না করো, যদি ইউরোপ প্রকাশ্যে বা গোপনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে থাকে, তাহলে আমাদের নেক্সট লক্ষ্যবস্তু তারা হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমেরিকা যদি
ন্যাটোর ধারা অনুযায়ী এই যুদ্ধে নেমে পড়ে ন্যাটোর কোনো দেশে আক্রমণের কারণে, তাহলে আমরা আমেরিকাকে ওয়েলকাম জানাবো এই যুদ্ধে আমাদের সাথে লড়ার জন্য। সিআই প্রধান বলছে আমরা তোমাদের অবস্থা ইরানের মতো করে দেব রাশিয়াকে। রাশিয়া বলছে যে ইরানের পা ধরে মাপ চাইছে যারা, আমরা তাদেরকে তার চেয়ে নিচে নামাবো। অর্থাৎ দুইজনের মধ্যে যে আলোচনা হয়েছে, কিছু গণমাধ্যম এই বিষয়টিকে ঠিক এভাবে বর্ণনা করেছে। যদিও পেসকভ তিনি বলছেন যে ভ্লাদিমির পুতিনের সাথে তার দেখা হয়নি বা এরকম, মানে তিনি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বলা হচ্ছে দীর্ঘ 5 বছর পর মার্কিন সিএ প্রধান রাশিয়া সফরে গেছেন। আসলে কি ঘটছে এখানে? শুধু ইউক্রেন ইস্যুতে আলোচনা হয়েছে না, এখানে ইরান ইস্যুতেও আলোচনা হয়েছে। রাশিয়া আমেরিকাকে স্পষ্ট বলে দিয়েছে, তোমরা যে ইরানের উপর স্যাংশন দিয়েছ বা নিষেধাজ্ঞা দিয়েছ, এটা রাশিয়া মানবে না। তারা ইরানের পাশে আছে, শেষ দিন পর্যন্ত পাশে থাকবে। ঠিক একইভাবে চীনও রাশিয়াকে এই বার্তা, আমেরিকাকে এই বার্তাটি দিয়েছে। চীন বলছে আমেরিকাকে যে আমরা ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখব, তোমরা এই বিষয়ে নাক গলাবে না, কারণ এটা চীনের এবং ইরানের নিজস্ব ব্যাপার। তোমরা চীনের কোনো কূটনীতি বা পররাষ্ট্রনীতি কিংবা বাণিজ্য নীতি 1000 মাইল দূর থেকে চীনকে চাপিয়ে দিতে পারো না। চীন তার পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী বা পূর্বের মতোই ইরানের সাথে তাদের সকল বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখবে। চীন স্পষ্ট করে বলে দিয়েছে আমেরিকাকে, তোমাদের এই স্যাংশন আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা ইরানের সাথে প্রয়োজনে আরো ভালো বাণিজ্য নীতিতে পৌঁছতে চাই। আরো ভালো মানে কি, এখন যেহেতু ইরান এই নিষেধাজ্ঞার জন্য বড় রকম চাপে পড়ে যাবে, তাই প্রয়োজনে আমরা ইরানকে আরো বেশি সহযোগিতা করতে চাই। তো এই দুটো দেশের স্পষ্ট বার্তা হলো তারা ইরানের পক্ষে থাকতে চায়, তারা ইরানের হাত ছাড়তে চায় না। এবং ইরানের বিমান প্রতিরক্ষা প্রধান আজকে বলছেন যে সাম্প্রতিক দুটি যুদ্ধে শত্রু যুদ্ধ বিমান ও কৌশলগত ড্রোন আঘাত হানায় তার বাহিনীর সক্ষমতা প্রমাণিত হয়েছে এবং সেই শিক্ষা এখন নতুন কৌশল ও স্থানীয়ভাবে নির্মিত ব্যবস্থার কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ ইরান এখন নিজেরাই নিজেদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম তৈরিতে মনোযোগী হয়েছে এবং তৈরিতে তারা সাকসেস পাচ্ছে। পাশাপাশি তারা বলছে মার্কিন অনেক হামলা তারা প্রতিহত করতে পেরেছে, যার কারণে ইরান এই জায়গায় এখন একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। পাশাপাশি ওমানের সাথে ইরানের বৈঠক হয়েছে গতকালকে এবং ইরান স্পষ্ট বলে দিয়েছে যতক্ষণ আমেরিকা তার নেভাল ব্লকেট তুলে এই অঞ্চল ছেড়ে না যাবে ততক্ষণ হরমুজ বন্ধ থাকবে। আবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে ইরানের কাছে আমেরিকা বার্তা পাঠিয়েছে যে যদি হরমুজ প্রণালী ইরান খুলে দেয় তাহলে ইরানের উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তার মানে আমেরিকা ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে সেই নিষেধাজ্ঞা দিয়েও ইরানের কিচ্ছু করতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে এখন আটকে আছে আমাদের ট্রাম্প চাচ্ছু। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়া ঘোষণা করেছেন যে যুদ্ধে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং নতুন সামরিক সরঞ্জাম পেয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন ওমানের সঙ্গে একটি অস্থায়ী ট্রানজিট চুক্তি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন জলপথটি পুরোপুরি খোলার আগে ওয়াশিংটনকে অবশ্যই সমঝোতা স্মারকের অধীনে দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রণালীটি মানে হরমুজ প্রণালীটির আন্তর্জাতিক জলসীমা থেকে সমস্ত মাইন অপসারণ করে নিষ্ক্রিয় করা হয়েছে এবং তেহরানকে সতর্ক করা হয়েছে যে নতুন মাইন স্থাপনকারী যে কোনো জাহাজ ধ্বংস করা হবে। মার্কিন পররাষ্ট্র দফতর আল জাজিরাকে জানিয়েছে যে তেহরানের অবশিষ্ট আর্থিক যোগানগুলো বন্ধ করে এবং সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ওয়াশিংটন ইরানের এই দীর্ঘদিনের হুমকির অবসান ঘটাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে। দর্শক আসেন এবার বাংলাদেশের খবরে চলে আসি। বাংলাদেশের
খবর বলতে গেলে আমাদের এখন সবচেয়ে বড় টেনশন একটি ইস্যু নিয়ে, সেটি হলো মক্কা চুক্তি। আমি গত কয়েকদিন ধরে এই মক্কা চুক্তি নিয়ে সিরিজ কথা বলছি। তার কয়েকটা কারণ আছে। আমি যখন বাংলাদেশের কোনো একটি ইস্যু নিয়ে কথা বলি, ধরে নেবেন বাংলাদেশের অনেক বড় একটা স্বার্থ সেখানে জড়িয়ে আছে। আমি নিছক মানে একদম বাগডুম নিয়ে কথা বলতে চাই না, কিংবা ভিউ বাড়ানোর জন্য ওই আজগুবি বিষয়, কারো ভিডিও লিক, ওই লিক, সেই লিক, এগুলো নিয়ে কথা বলতে চাই না। যেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নের মুখে, সেখানে আমি সাধারণত কথা বলার চেষ্টা করি। আমি বলছিলাম যে আমার খুব প্রিয় মানুষ হুমায়ুন কবির ভাই, তার উপর হঠাৎ করে চাপ আসছে, আপনারা দেখেছেন। আচ্ছা, আমাদের আলগা মোমেন পররাষ্ট্রমন্ত্রী বা হাসাও মাহমুদ, তাদের তো দ্বৈত নাগরিক ছিলেন তারা। একজন হাসাও মাহমুদ ইউরোপের, আর আলগা মোমেন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। পাশাপাশি আরো কয়েক ডজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী, তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল। গত 15.5 বছরে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা আওয়ামী গণমাধ্যম কিংবা বাংলাদেশের কোনো মাধ্যম তাদেরকে নিয়ে একটা প্রশ্ন তুলেছে? আপনারা দেখেছেন কেউ? আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা? হঠাৎ করে কেন বাংলাদেশের নতুন টেকনোক্রেট প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়ে এই প্রশ্নটি আসছে? কিছু তথ্য বলছে ভারত মক্কা চুক্তিতে বাধা দেওয়ার জন্য তার সবগুলো পথ অতিক্রম করতে চায়। কূটনৈতিক চেষ্টা অব্যাহত রেখেছে, থ্রেট অব্যাহত রেখেছে, তাদের সকল পরিভাষা, ভাষা অব্যাহত রেখেছে বাংলাদেশের সাথে বা নতুন সরকারের সাথে। একজন ব্যক্তি কোনোভাবে কথা শুনছে না, তার নাম হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের বিএনপির সিনিয়র কজন নেতা, তাদের সাথে ভারত কথা বলেছে। তারা বলছে যে আমরা এই বিষয়ে ওয়াকিবহাল নই বা এই বিষয়ে আমাদের কোনো কিছু করার নেই। এই বিষয়টা ডিল করছেন দুজন ব্যক্তি, একজন প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্যজন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাহলে ভারত বিএনপির কোন কোন মন্ত্রীদের সাথে কথা বলছেন আপনারা আন্দাজ করতে পারছেন তারা কারা? তারা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু এই দফতরের নয়। বলা হচ্ছে যে ভারত তার প্রত্যেকটি গণমাধ্যম ইতিমধ্যে বাংলাদেশ এবং এই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এবং মক্কা চুক্তি নিয়ে জোরে সোরে সংবাদ প্রচার করছে। দেখবেন ভারতের প্রত্যেকটা গণমাধ্যম। এবং এই প্রতিমন্ত্রীকে চাপে ফেলতে বা এই পদ থেকে সরাতে বা যে কোনো ভাবে তাকে সরানোর জন্য বা তাকে ম্যানেজ করার জন্য সব রকম পথ অতিক্রম করতে চায় তারা। কি হলো? বলা হচ্ছে ভারতের একটা মানে পাওয়ারফুল পজিশন থেকে বাংলাদেশের ভারত নিয়ন্ত্রিত গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার সহ আরো যারা আছে বাংলাদেশের টেলিভিশন পত্রিকার মোটামুটি অধিকাংশ ভারত দ্বারা নিয়ন্ত্রিত, তাদেরকে বলা হলো যে কোনোভাবে এই প্রতিমন্ত্রীকে চাপে ফেলতে হবে। এবং আপনি দেখবেন যে যখন তিনি মক্কা চুক্তি ইস্যুতে পজিটিভ কথা বলছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশ মক্কা চুক্তিতে যেতে চাচ্ছে বা যেতে মানে মক্কা চুক্তিতে বাংলাদেশ মক্কা চুক্তিতে বাংলাদেশ যাবে, এই বিষয়ে বাংলাদেশ সরকার পজিটিভ বা তারা এই বিষয় নিয়ে ভাবছেন, তখনই লেগে গেল তার বিরুদ্ধে। 15.5 বছর আওয়ামী লীগের এত দ্বৈত নাগরিক যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি হলেন, তাদেরকে নিয়ে একটি গণমাধ্যম কথা বলল না, হঠাৎ করে পরিকল্পিত হুমায়ুন কবিরকে নিয়ে কথা বলছে। এবং আমি দেখলাম যে আমাদের বিরোধী দলের জামাত শিবিরের অনেক ভাইরা বুঝে না বুঝে এগুলো ফেসবুকে লিখছেন। আমি জামাত শিবিরের ভাইদের বলবো, আপনারা আমার জানা মতে আপনারা দেশপ্রেমিক। বাংলাদেশের জিয়া পরিবারের পর আপনাদেরকে আমি দেশপ্রেমিক হিসেবে ভাবি, কারণ ভারত আপনাদেরকে টার্গেট করে। আমার কাছে দেশপ্রেমিকের সংজ্ঞাটা কেমন জানেন? ভারত যাদেরকে পছন্দ করে না আমি তাদেরকে দেশপ্রেমিক মনে করি। যেমন ভারত জিয়া পরিবারকে পছন্দ করে না, বিএনপির অনেক নেতাকে করে, তাই আমি জিয়া পরিবারকে ভালোবাসি। বিএনপি সব নেতাকে না, কিছু নেতাকে ভালোবাসি, কিছু নেতাকে আমি সন্দেহের চোখে দেখি। আমার একদম ডাইরেক্ট ওপিনিয়ন। আর জামাতকে আমি পছন্দ করি। কেন করি? কারণ ভারত জামাতকে পছন্দ করে না। আমার জামাতকে পছন্দ করার একটাই কারণ, এছাড়া জামাতকে পছন্দ করার আমি আর খুব বেশি কারণ খুঁজে পাই না। কারণ আমি তাদের এক নেতাকে সাম্প্রতিক সময় আমাকে ফোন করছে যে তোমার ভিডিও দেখি ভাল লাগে, তুমি তো খুব সত্য কথা বলো, ঠোঁট কাটা সত্য কথা বলো, কার পক্ষে যায় কার বিপক্ষে যায় বুঝি না তোমাকে, মাঝে মাঝে তুমি কি বিএনপি করো না জামাত করো আমরা বুঝি না। আসলে আমি কিছু করি না, আমি দেশের দালাল, বাংলাদেশের দালাল। তো বললেন তিনি যে তোমার ভিডিও আমরা দেখি, ভালো লাগে। একটা প্রকাশে বললেন যে মানে তার বক্তব্য অনুসারে
যে আমরা তো এই সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সরকারের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা আমাদেরকে কোণঠাসা করতে চায়। আমি বললাম যে সব দলে এটা থাকবে। যাক, আমি যে বিষয়টা আসছি সেখান থেকে আবার এই বিষয়ে আসবো। তো বলা হচ্ছে যে জামায়াত ইসলাম ভারতের প্রধান শত্রু আর জিয়া পরিবার প্রধান শত্রু, এটা আপনারা জানেন। এটা নিয়ে নতুন আলোচনা করবো না, ধারাবাহিক আমি করছি। এখন হুমায়ুন কবিরকে টার্গেট করা হচ্ছে, কারণ বলা হচ্ছে এই হুমায়ুন কবির মক্কা চুক্তি ইস্যুতে তারেক রহমানকে ম্যানেজ করছেন। আসলে তারেক রহমানকে ম্যানেজ করছে না, তারেক রহমান এই চুক্তিতে আসতে চান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকে, এটা ব্যালেন্স করার জন্য। এই 54-55 বছর ধরে ভারতের ইশারায় বাংলাদেশ চলছে। তারেক রহমান চান না বাংলাদেশ ভারতের ইশারায় চলুক, বাংলাদেশ বাংলাদেশের সরকারের ইশারায় চলবে, জনগণের ইশারায় চলবে, এটা তারেক রহমান চান। এখন হুমায়ুন কবিরকে কিভাবে এই পথ থেকে সরানো যায়, তাকে চাপে ফেলা যায়, যে কারণে এই প্রথম আলো গং লেগে গেছে। এখন আপনারা নিজেরাই বলেন, আপনারা কি বাংলাদেশের পক্ষে নাকি ভারতের পক্ষে? তাহলে কালকে থেকে দেখছেন প্রত্যেকটা টেলিভিশন টক শোতে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় ফিফথ কলামের লোকেরা কিভাবে হুমায়ুন কবিরকে ধোয়া শুরু করেছে দেখছেন আপনারা। ফিফথ কলাম তো বারবার বলছে, নতুন করে বলবো না। বিদেশি এজেন্টদের বাংলাদেশের চাকর বাকর গুলোকে আমরা ফিফথ কলাম বলি। ওদের এজেন্ট যারা বাংলাদেশে থাকে, তারা যারা এই ন্যারেটিভের পক্ষে কথা বলে, মানে মোসাদ এবং রয়ের পক্ষে, তারা হলো ফিফথ কলাম। তো খুব স্পেসিফিক ভাবে ভালো করে খেয়াল করবেন, হুমায়ুন কবিরকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনগুলোতে, অধিকাংশ টেলিভিশনগুলো বুঝে না বুঝে হোক সংবাদ প্রচার করছে। তিনি বলছেন জ্বালা, এত জ্বালা কেন? মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2008-এর মতো জ্বালা উঠছে। কাকে বলছে? প্রথম আলোকে বলছে। একটি বিষয় মনে রাখতে হবে, তার বিরুদ্ধে হানি ট্র্যাপ থেকে শুরু করে আরো বড় বড় ট্র্যাপের গল্প আসবে। তার বিরুদ্ধে ডিফেক ভিডিও আসতে যাচ্ছে, এমন আভাস পাওয়া যাচ্ছে। তাকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা হতে পারে। তার উপরে আরো বড় বড় অ্যাসাসিনেশন আসতে পারে। সকল কিছু মাথায় রেখে আমাদের এই সরকারের পাশে থাকতে হবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে থাকতে হবে, তারেক রহমানের পক্ষে থাকতে হবে, কারণ তারেক রহমান সঠিক পথে আছেন। যদি দেখি তারেক রহমান এই মক্কা চুক্তি পক্ষে না দাঁড়ান বা এই মক্কা চুক্তিতে বাংলাদেশ না আসে, আমরা ধরে নিব তারেক রহমান ভারতের ভয়ে মাথা বিক্রি করে ফেলেছেন। কারণ এই মক্কা চুক্তি সব দিক থেকে বাংলাদেশের পক্ষের এবং বাংলাদেশের স্বার্থের। আমি ওপেন একদম ডাইরেক্ট বলছি, যদি বাংলাদেশ মক্কা চুক্তিতে প্রবেশ করে, ধরে নেব তারেক রহমান ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। যদি তিনি গ্রহণ করতে না পারেন, তাহলে ধরে নেব বিএনপি কোথাও বিক্রি হয়ে গেছে। আমাদের আশা আর থাকবে না বিএনপির প্রতি, আমার খুব স্পষ্ট বার্তা। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে, আমাদের দেশে ভেতরে মিডিয়াগুলো এখন উঠে পড়ে লেগেছে। এতদিন ধরে বিএনপিকে বারবার বলেছিলাম যে মিডিয়াগুলোকে সংস্কার করেন। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বসে আছে মিডিয়াতে, জাস্ট তারা বিএনপি সেজে বসে আছে, আসলে তারা বিএনপি না। তাদের মধ্যে এখন মূল খেলাটা কি জানেন? বিএনপি আর জামাতের মধ্যে দূরত্ব তৈরি করতে মিডিয়া বড় ভূমিকা নিচ্ছে। এই রাশেদ, নুরুরা, তাদের টার্গেট আওয়ামী লীগ না। কোন একটি জায়গায় আওয়ামী লীগ নিয়ে কথা বলতে দেখছেন রাশেদ বা নুরুকে? তাদের প্রত্যেকের ভাষা শুধু জামাতের দিকে। কেন ভাই? বাংলাদেশের জামাত বিএনপির প্রতিপক্ষ, বিরোধী দল হিসেবে জামাতের আসন কয়টা? জামাত বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, কিন্তু বাংলাদেশে যে জামাত বিএনপি গত 20-25 বছর ধরে সীসাগলা প্রাচীরের মতো এক হয়েছিল, তাদের বিরুদ্ধে কথা বলছে। আর যেই আওয়ামী লীগ 15.5 বছর ধরে অজস্র হাজারো লক্ষ মানুষকে হত্যা করেছে বিরোধী দলের, তাদের নিয়ে আমরা কথা বলছি না কেন? এটা রাজনীতি নাকি কুরাজনীতি? আমার কাছে একদম খুব সহজ বাক্যে আমি যে ব্যাখ্যাটা বুঝি। তো আমাদের টার্গেট জামাত দমন না আওয়ামী লীগ দমন? নুরুর রাশেদের কাছে এই প্রশ্ন, আপনাদের প্রত্যেকটা বক্তব্য জামাতকে নিয়ে কেন? জামাত বাংলাদেশের মানে বিএনপিকে কোনো বড় চ্যালেঞ্জ দিতে পারছে? এরা তো সরকারে আসবে কি? এরা তো বিরোধী দলেরই এখনো যোগ্য হতে পারেনি। এদের নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই জামাতকে নিয়ে। জামাত আগে তৈরি হোক, সময় আছে। বিএনপি ফল্ট করলে, বিএনপি ভুল করলে জামাতের সুযোগ তৈরি হবে, নতুবা জীবনে জামাত ক্ষমতায় আসবে না। তো বিএনপি সেই ভুলে যাবে কেন? এটা হলো আমার প্রশ্ন। বিএনপি সঠিক পথে হাঁটুক,
তাহলে জামাতের স্বপ্ন ভেঙে যাক, কারণ বাংলাদেশের মানুষ মধ্যমপন্থী একটা দল পছন্দ করে না, আওয়ামী লীগ না খুব কট্টর। এখন আসেন মক্কা চুক্তি ইস্যুতে সম্ভাব্য টার্গেট কি? যে কোনো ভাবে সরকার বাংলাদেশের মধ্যে বড় ম্যাসিভ আকারে কিছু দুর্ঘটনা ঘটবে, আগুন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা, বাংলা ভাইয়ের মতো শায়েখ রহমান বাংলা ভাইরা যা করছে এগুলো তো করছে ভারত এবং আওয়ামী লীগ পরিকল্পিতভাবে। এরকম জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে। দুই, কাউমির একটা গ্রুপ আছে যারা আওয়ামী লীগ পন্থী, একটা গ্রুপ, বোঝে সবাই না, তাদেরকে মাঠে নামানো হবে বিভিন্ন ইস্যুতে সরকারকে টালমাটাল করার জন্য। বাংলাদেশে হঠাৎ করে আরো বড় কিছু অঘটন ঘটবে যেটার পুরো সেন্টিমেন্ট সরকারের বিরুদ্ধে চলে যাবে। তিন, পররাষ্ট্রমন্ত্রীর উপর কোনো অ্যাসাসিনেশন আসতে পারে। চার, তারেক রহমানকে বিএনপির ভেতর থেকেই কোনো বড় ষড়যন্ত্রে আটকানোর চেষ্টা করা হতে পারে। এরকম ধাপে 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 অনেকগুলো ভারতের শেষ কার্ডগুলো ব্যবহার হবে বিএনপি সরকার বা তারেক রহমান বা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমী সংগঠন দলকে তারেক রহমানের পাশে দাঁড়াতে হবে, তার সিদ্ধান্তকে বা তার বাংলাদেশ ফার্স্ট নীতির উপর সবাইকে অটল থাকতে হবে। আর হুমায়ুন কবিরকে এইটুকু সাহস দিতে হবে, ভয় পাবেন না, আমরা পাশে আছি। এইসব প্রথম আলোর ডেইলি স্টার, অখাদ্য কুখাদ্য ডাস্টবিনের টিস্যু পেপারগুলোকে আমরা মূল্যায়ন করি না। এই দেশের মানুষ প্রথম আলো যা বলে তার এগেনস্টে থাকে, মনে রাখবেন। প্রথম আলো যে সংবাদটি দেবে আপনারা তার উল্টে দাঁড়াবেন। প্রথম আলোর ভালো মানুষের সংবাদগুলোকে আপনারা বিশ্বাস করে আর দেশকে ধ্বংস করবেন না। যেই প্রথম আলো শেখ হাসিনার জন্মদিনে পুরো পেজ জুড়ে শুভ জন্মদিন প্রধানমন্ত্রী লিখতে পারে, সেই প্রথম আলোর উদ্দেশ্য কি আপনারা জানেন না? সেই প্রথম আলো এখন তার নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন তুলছে। বাংলাদেশের সংবিধানে পার্লামেন্ট সদস্যদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। কোন টেকনোক্রেট মন্ত্রী প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিক ইস্যুতে সংবিধানের কাছে আমার জানা মতে এখনো বড় কোনো সিদ্ধান্ত নেই, মানে সংবিধান কিছু বলেন এই বিষয়ে। হয়তো সংবিধান বিশেষজ্ঞ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। আবারও বলছি, বাংলাদেশে কোনো সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে নাগরিক বাংলাদেশের হতে হবে, দ্বৈত নাগরিক হতে পারবে না। কিন্তু টেকনোক্রেট মন্ত্রীর ক্ষেত্রে সংবিধানে এই কথাটি স্পষ্ট নেই। সো এটা আমাদের কি বলে, সংবিধান বিশেষজ্ঞরা হয়তো আলোচনা করে একটা পথ খুলবেন, কিন্তু এখনই তাকে বিতর্কিত বা তাকে চাপে ফেলার উদ্দেশ্য হলো যেন তিনি ভারতের এগেনস্টে না দাঁড়ান। আর সে ভারতের কাজটা এখন প্রথম আলো করছে। এরপরও আপনারা যদি প্রথম আলোর ফাঁদে পা দেন তাহলে বুঝবো বাংলাদেশের এই গর্ধব জাতি কখনো আর মুক্তি খুঁজে পাবে না। আল্লাহ হাফেজ।